চালু করে দিয়েছি। আচ্ছা, সকলকে প্রথমে জানাই শুভ সন্ধ্যা। ঠিক আছে? তোদের এটা হচ্ছে ওই ইলেকট্রনিক্স মাইনর, মানে তোদের ধর আদার দ্যান ইলেকট্রনিক্স, মানে মেজর যে অন্য সাবজেক্টে মেজর আছে, বাট তোদের মাইনরে এবারে সেমিস্টার 3 বলিস বা সেমিস্টার 1 বলিস না কেন, ইলেকট্রনিক্স আছে। ঠিক আছে? তো তাদের এই ইলেকট্রনিক্স মাইনর কোর্সটার আজকে হলো প্রথম ক্লাস। ঠিক আছে? এই প্রথম ক্লাসটা ফ্রিলি অ্যাভেলেবেল থাকবে, তোরা সকলে এই ক্লাসটা একটু দেখ। ঠিক আছে? দেখার পর যদি তোদের পুরো কোর্স কন্টিনিউ করতে চাস, মানে এই লেকচার 1 এবং এই রিগার্ডিং সমস্ত স্টাডি মেটেরিয়ালস, অ্যাসাইনমেন্টস, এভরিথিং ফ্রিলি অ্যাভেলেবেল থাকবে। তো এটা দেখার পর তোরা যদি তোদের কোর্সটা পারচেস করতে চাস, তাহলে এখন এই কোর্সটার ফুল প্রাইস হচ্ছে 4,000 টাকা। ঠিক আছে? 3999, কিন্তু একটা অফার চলছে। অফারে এটার প্রাইস হচ্ছে 15% একটা অফার আছে, তো এখন 3399। ঠিক আছে? 2,900 টাকা অফারের প্রাইস। আমি যদি খুব ভুল না করি, হ্যাঁ, 2,900 টাকা। তো তোরা ওটা কোর্সে ফ্লায়ারে দেখে সিওর হয়ে নিতে পারবি। ঠিক আছে? তো রেজিস্ট্রেশন করার জন্য তারা সিম্পলি আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, আমি প্রসেস বলে দেবো। আর একটা কথা হচ্ছে, তোদের এই সেমিস্টার 3 যারা যারা আছিস, তাদের যাতে ইলেকট্রনিক্স আছে মাইনরে, এবারে সেমিস্টার 3 তে মাইনর 1, ইলেকট্রনিক্স মাইনর 1 সিলেবাসটা তোদের ডিজি স্যার সব দেখিয়ে বলে দেবেন। ঠিক আছে? তো তাদের ওই ইলেকট্রনিক্স মাইনর পাইথন আর ওই আরডুইনোটা নিয়ে একটা কম অফার আছে। ঠিক আছে? মানে পাইথন অর্ডিনো উইথ ইলেকট্রনিক্স মাইনর হচ্ছে 5,399 টাকা, আর পাইথন অর্ডিনো উইথ কেমিস্ট্রি মাইনর আছে তাহলে হচ্ছে 5,199 টাকা। ঠিক আছে? তো তোদের এই যে কম গুলো ছিল দেখে রেজিস্ট্রেশন করে নিস, তাহলেই হবে। তোরা আজ এই ক্লাসটা দেখ, আর আজ তোদের এই ইলেকট্রনিক্স মাইনরটা যারা পড়াবে, তাদের মধ্যে একজন তোদের আজকে যিনি ক্লাস নিচ্ছেন, ডিজি স্যার, তারপর আমি নিজেও কিছুটা দেখাবো, এবং আর একজন আছেন ইউনিভার্সিটি ক্যালকাটা থেকে, ওই এসটিডি স্যার। ঠিক আছে? শান্তনু দে খুব সম্ভবত ওনার নামটা। তারপর আইএসটি শিবপুর থেকে দুজন আছেন, হায়ার স্টাডি করছেন ওনারা এখন। একজন হচ্ছে অর্ণব মন্ডল, আর একটা হলো দীপ্তেন্দ্র, আমি ওর নামটা শুধু ভুলে যাই, সাধুকা ডিএস স্যার যাকে আমরা বলি, ফুল নামটা তোরা দেখে নিস। ঠিক আছে? কাজেই খুব ভালোভাবে জিনিসগুলো দেখানো হবে। ইলেকট্রনিক্সের সিলেবাসটা কিন্তু অনেকটা। ঠিক আছে? আমি বলবো না, অবশ্যই তোরা মাইনরকে মাইনরের মতোই পড়িস, কিন্তু আমি বলবো ইলেকট্রনিক্সটা প্রথম থেকে একটু জোর দিতে হবে, কারণ সিলেবাসটা কিন্তু কম নয়। দেখেও অনেক ছোট ছোট মনে হতে পারে, কিন্তু ভেতরে কিন্তু অনেক কিছু আছে, ডিটেলস একটু জানতে হবে, যেহেতু তোরা ইলেকট্রনিক্সটা প্রথমবার পড়ছিস। এবং তোরা যা যাদের ফিজিক্স আছে, পরবর্তীকালে ফিজিক্সে যদি তোরা ইলেকট্রনিক্স মাইনরটা ভালো করে পড়ে নিস, ফিজিক্সে অনেকটা সুবিধা পাবি বলেই আমার মনে হয়। ঠিক আছে? আমি আর বেশি কিছু বলবো না, স্যার তোদের প্রথমে সিলেবাসটা বলে দেবেন। ঠিক আছে? বলে দিয়ে বুক লিস্ট সমস্ত কিছু বলা আছে, কোর্স প্রোগ্রেসে বুক লিস্ট চেঞ্জ হয়, বাট মাইনর পারপাসে যদি তোরা একটু নোটগুলো আমাদের দেখিস, দ্যাট ইজ মোর দ্যান এনাফ, আই থিঙ্ক। ইউ গাইজ, সরি। তো তাছাড়া তোদের কোনো পরবর্তীকালে বুক কেনার প্রয়োজন পড়বে না। তাছাড়া তোরা এমনি চাইলে হাতে কাছে কিছু বুকস রাখতে পারিস, এবং লাইব্রেরিটা ইউজ করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। যে যে সফট কপিগুলো অ্যাভেলেবেল, সেগুলো তো আমরা দিয়ে দেবোই, তাই না? ওকে, আমার বেশি কিছু আর বলার নেই, এটাই বলার ছিল। আমি রিকোয়েস্ট করবো, স্যার আপনি এবার শুরু করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ গুরু। ঠিক আছে, তো আজকে যেটা ইলেকট্রনিক্সের একদম যেহেতু এটা মাইনর কোর্স, তো আর বেসিক্যালি ইলেকট্রনিক্সের ওপরই কোর্সটা, তো একদম কোর্স যে সিলেবাসটা আমরা দেখি সেটা পুরো শুরুই হয়েছে বেসিক জিনিস দিয়ে। একদম মানে কেউ যদি 11-12 পড়েও না আসে, তাও সেও এই কোর্সটা মানে করলে সেও খুব ভালোভাবে বুঝতে পারবে, সেইভাবেই সিলেবাসটা তৈরি হয়েছে যা বুঝলাম। তো সিলেবাসটা যদি বলি, যদি দেখিস দেখ, দুখানা ভাগ আছে, ইউনিট 1 আর ইউনিট 2-তে। তো ইউনিট 1টায় একদম প্রথমে যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট এলিমেন্টস, মানে একদম বেসিক যেই জিনিসটা দিয়ে আমাদের ইলেকট্রনিক্স যদি আমি বলি, বা ইলেকট্রনিক্স পড়া শুরু করি যেই জিনিসটা দিয়ে, বা নেটওয়ার্ক থিওরি যদি পড়া শুরু করি যেই জিনিসটা দিয়ে আমাকে শুরু করতে হবে, সেটাই হচ্ছে এইটা। তারপর দেখ সার্কিট অ্যানালিসিস বিভিন্ন আছে, ডিসি অ্যানালিসিস, এসি অ্যানালিসিস, নেটওয়ার্ক থিওরেমস। এই নেটওয়ার্ক থিওরেমস আগে অবধি মানে ডিসি অ্যানালিসিস, এসি অ্যানালিসিসও তোরাও খানিকটা পড়ে এসেছিস, মানে তোর 11-12-এ। নেটওয়ার্ক থিওরেমে বলা যায় পড়ে এসেছিস খানিকটা, বা এখানে যেগুলো আছে সেগুলো হয়তো আগে পড়িসনি, থিভনিন, নর্টন টর্টন, তো এগুলো স্যারেরা বলবেন যারা পড়াবেন। তারপর একটা আরেকটু ইউনিট 2টা যেটা, সে একটু বেশি অ্যাডভান্সড, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ব্যাপারগুলো ঢুকছে, একটু জাংশন ডায়োড অ্যাপ্লিকেশান এইগুলো আসছে, বিজেটি আসছে। বিজেটি একটা টাইপ অফ ট্রানজিস্টার, এটাও তোরা পড়ে এসেছিস। তারপরে আরও বিজেটির বিভিন্ন ইউজ, সেই ধরনের আরেকটা নতুন জিনিস, যেটা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, যেটা হয়তো নামই শুনিস না এতদিন। তো এই কয়েকটা জিনিস আছে। আজকে যেটা করবো একদম শুরুটা, এটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট এলিমেন্টস। এটা পুরো জানা জিনিস তোদের, মানে এর 97-99%ও জানা জিনিস বলা যেতে পারে, অজানা কিছুই নাই। তো সেই জিনিসটাই শুরু করব। আচ্ছা, স্ক্রিন টিন দেখা যাচ্ছে তো ঠিক করে? আমি তখন শুরু করে দিলাম, জিজ্ঞাসা করায়নি এটা। যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ।
তো যেটা আমার পার্ট প্রথমেরটা যেটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট এলিমেন্টের মধ্যে দেখ এগুলো আছে, যেগুলো সিলেবাসে বলা আছে, সেটা হচ্ছে টাইপস অফ সার্কিট এলিমেন্টস, সার্কিট এলিমেন্ট কোনগুলোকে আমরা বলবো। তারপর রেজিস্ট্যান্স, রেজিস্টর, এগুলো আমরা জানি। ক্যাপাসিটর একটা সার্কিট এলিমেন্ট। তারপরে ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরটা এখানে লিখতে ভুলে গেছি আমি। তো এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের সার্কিট এলিমেন্টস। আর তার কিছু কালার কোডিং, এটাও তোর আগে জেনে এসেছিস 11-12 ছিল, সেটাও একটু ব্রিফলি বা একটু ডিপলি আলোচনা করে নেবো। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা সার্কিট থিওরি পড়ছি বা সার্কিট এলিমেন্ট নিয়ে পড়ছি, সার্কিট জিনিসটা ঠিক কী বলতো আমাকে কেউ একজন, সার্কিট কি, যদি তোকে একদম প্রশ্ন করে যে সার্কিট, সার্কিটটা কি, এত তো আমরা সার্কিট সার্কিট বলছি, তাহলে সার্কিটটা কি, কেউ বল একজন, যে হোয়াট ইজ সার্কিট যদি আমি জিজ্ঞাসা করি। বল, কেউ যা জানিস বল, কিছু তো জানিস রে বাবা, এটা তো অজানা জিনিস কিছু না। আচ্ছা, সার্কিট হচ্ছে বেশি। মেনলি হ্যাঁ বল। মানে এটা সার্কিট বলতে মানে ওভাবে বলতে পারবো না। মানে এক্ষেত্রে আহ, কোনো কিছু করার জন্যই বলি, যেমন আমরা এবারেই প্র্যাকটিক্যালেতে অ্যামিটার ভোল্টমিটার মানে কনভার্সনের একটা ব্যাপার করেছি, তো ওইটার ক্ষেত্রে যদি কোনো একটা বিশেষ কাজ করার জন্য মানে যে একটা পথ বানানো হয় মানে হুম। ইলেকট্রিক ফ্লো এর, হ্যাঁ। সেটাকে সার্কিট বলা যেতে পারে, এক- বদ্ধ বর্তনী একটা। একদম ঠিক, এই যে এই দুটো শব্দই আমি চাইছিলাম, একটা হচ্ছে ইলেকট্রিক ফ্লো, যেটা তুই বললি। আমরা ইলেকট্রিক ফ্লোকে কী দিয়ে করি, কী দিয়ে মানে আইডেন্টিফাই করি বা কী বলি, সেটা কারেন্ট বলি। আরেকটা যেটা বললি সেটা হচ্ছে বদ্ধ বর্তনী, যেটা হচ্ছে যদি ইংরেজিতে লিখি সেটা হচ্ছে ক্লোজড। ঠিক আছে, তো একটা সার্কিট হচ্ছে সেটাই, যেটা হচ্ছে এটা হচ্ছে কমপ্লিট ক্লোজ পাথ। মানে কি, মানে সার্কিটটা যদি, জিনিসটা যদি ব্যাপারটা শুরু হয় সেটা আবার ঘুরে এসে একই জায়গায় ফিরে আসবে। একদম বেসিক যদি একটা সার্কিট আমরা ড্র করি, সেটা আমরা একদম ছোটোবেলায় পড়েছিলাম, রেজিস্ট্যান্স দিয়ে আমাদের ইলেকট্রনিক্সের জিনিস শুরু হয়েছিল ওহমস ল দিয়ে। একদম এইরকম একটা ব্যাপার ছিল, এটা ভোল্টেজ ভি, আর এখানে একটা কারেন্ট ফ্লো করবে আই। অ্যাকর্ডিং টু ওহমস ল কী হয়, আই ভ্যারিজিয়াস ভি, সেখান থেকে আমরা পেয়েছিলাম ভি ইকুয়ালস টু আই আর। এটা হচ্ছে একদম বেসিক যেটা সার্কিট আমরা প্রথম পড়েছিলাম সেটাই। দেখ এখানে আমি যেই দুটো বললাম জিনিস, ইলেকট্রিক ফ্লো বা তুই বললি, আর ক্লোজড, এই দুটো ব্যাপার এখানে দেখ মিট করে যাচ্ছে। একটা ইলেকট্রিক ফ্লো আছে, যেটাকে আমরা বলছি কারেন্ট আই, সবসময় এর মধ্যে দিয়ে ফ্লো করবে। আর কি ব্যাপারটা ক্লোজড হবে, মানে কি এই ফ্লোটা ক্লোজড হবে, ফ্লোটা মানে একটা সার্কুলার টাইপের ফ্লো হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটি হচ্ছে সার্কিট। এবার এবার আমরা পড়ছি সার্কিট কম্পোনেন্ট। সার্কিট কম্পোনেন্ট তাহলে কি, মানে যেই যেই জিনিসগুলো আমাদের সার্কিটে লাগে। এই সার্কিট কম্পোনেন্টটা মেনলি দুভাগে ভাগ থাকে। একটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্টস, আর একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্টস। আচ্ছা, প্যাসিভ আর অ্যাক্টিভ নিয়ে কারো কোনো আইডিয়া আছে, জিনিসগুলো কি? মানে কি অ্যাক্টিভের মধ্যে ব্যাটারি পড়বে এরকম কিছু নাকি? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। তো আরো জেনারেলাইজ যদি করি ব্যাপারটাকে, কি হবে বল? মানে যেগুলো ছাড়া সার্কিট হবে না, আর প্যাসিভ মানে যেটা এক্সট্রা আরো যোগ করবো এরকম টাইপের কিছু বলতে চাইছিলাম। না, কাছাকাছি গেছিস, কিন্তু একদম ওই যে বললি সার্কিট হবে না সেটা ঠিক না। আরেকটু চেষ্টা কর, যদি একটু ভাবার চেষ্টা কর, আমি বলছি না হলে। দেখ, অ্যাক্টিভ কম্পোনেন্ট আগে বলি। অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে বেসিক্যালি যাদের মধ্যে পাওয়ার সাপ্লাই আছে বা এনার্জি সোর্স আছে, যেটা হচ্ছে ব্যাটারি তুই বললি। তাই তো একটা ব্যাটারিকে যদি আমি একটা, ব্যাটারি কি, ব্যাটারি এক পাশে কিছু লাগালে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে এবং ব্যাটারিটা এনার্জি প্রোভাইড করে সেই জিনিসটাকে, তাই তো? তাহলে সেটা হচ্ছে একটা অ্যাক্টিভ হুম। কম্পোনেন্ট। এক্সাম্পল কি, এক তো ব্যাটারি, আরেকটা কি হতে পারে,
বা ব্যাটারিকে ইন জেনারেল যদি বলি সেটাকে আমরা বলতে পারি ভোল্টেজ সোর্স। ব্যাটারি না হয় যে কোনো ভোল্টেজ সোর্স হতে পারে একটা সার্কিটের এলিমেন্ট হিসেবে। আরেকটা কি কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স ব্যাপারটা নিয়ে কোনো কনসেপ্ট আছে, মানে জানিস তো জিনিসটা কি? হ্যাঁ, এবারে তো করলাম, প্র্যাকটিক্যাল ছিল তো কারেন্ট সোর্স আর কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই আর ভোল্টেজ সোর্স। হ্যাঁ, তো এই হচ্ছে তাহলে অ্যাক্টিভ কম্পোনেন্টস। আর প্যাসিভ কম্পোনেন্ট কি তাহলে? জাস্ট এর উল্টোটা। প্যাসিভ কম্পোনেন্ট হচ্ছে এটা কি করে, কনজিউমস পাওয়ার, মানে এরা পাওয়ার ডেলিভারি করে আর এর পাওয়ার কনজিউম করে। ঠিক আছে, মানে আরো জেনারেলি বলা যেতে পারে হ্যাজ নো এনার্জি সোর্স। মানে ফর সাম ইনস্ট্যান্স এটা পাওয়ার হয়তো সাপ্লাই করতেও পারে কনজিউমের বদলে, কিন্তু সেই যে সাপ্লাই করে পাওয়ারটা সেটাও তাকে কোথাও একটা থেকে পেতে হবে, মানে তার নিজের পাওয়ার নয় সেটা, তাই তো? তাহলে এর এক্সাম্পল কি? এর এক্সাম্পলগুলি হচ্ছে যেটা রেজিস্ট্যান্স, আর কি ক্যাপাসিটেন্স, একইভাবে ইন্ডাকটেন্স। ঠিক আছে, এবার আমরা এই ব্যাপারগুলো নিয়ে একটু ডিপলি আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে একদম আমরা রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। পুরো বেসিক জিনিস আমি তোদের জিজ্ঞাসা করবো, তোরা জাস্ট আমাকে উত্তর দিয়ে যাবি। আচ্ছা আমাকে বল, রেজিস্ট্যান্সের কনসেপ্ট কোথা থেকে এসেছিল? বল একদম, কোথায় কোথায় তুই এতদিন পড়াশোনা করলি ফিজিক্স, কোথায় তুই প্রথম রেজিস্ট্যান্সের গল্প শুনেছিলিস, বা রেজিস্ট্যান্স জিনিসটা এলো কোথা থেকে? বা- ওহমস ল থেকে, ওহমস লতেই ফার্স্ট রেজিস্ট্যান্সের ব্যাপারটা এলো। হ্যাঁ, সেটা হচ্ছে তাহলে কনসেপ্ট এলো হচ্ছে প্রথম ওহমস ল থেকে। ওহমস লটা কি বলছে বল, মুখে বল দেখি, মানে পুরো স্টেটমেন্ট আকারে বল আমাকে ওহমস ল কি বলছে। নিজে বলবি, কোনো সার্চ টার্চ করে বলবি না কিন্তু। ওহমস ল এমন একটা জিনিস, এটা তুই যাবি, তোকে সব জায়গায় পরীক্ষায় মানে আমি তো ইন্টারভিউতে বলবে। বাংলায় বলবো, হ্যাঁ তুই সার্চ বাংলাতে করার বল, যা ব্যাপারই খুশি, নেই। বাংলা ইংরেজি যা খুশি, আমি দুটো ভাষাই বুঝি। বল বল বল, চুপচাপ থাকিস না, বলে যা। বল, ওহমস ল বল রে, আর সৌম্যজিৎ বল। সৌম্যজিৎ অন্যান্য অন্যান্য বাহ্যিক মানে, হ্যাঁ ওইটা এভাবেই বলা ছিল বোধহয়। অন্যান্য বাহ্যিক বা অন্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন একটি বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট তার দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক হয়। ঠিকই বলেছিস, শুধু দু একটা জিনিস ভুল বলেছিস। সেটা হচ্ছে একটা জিনিস ঠিক বলেছিস, যেটা হচ্ছে টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল প্যারামিটার কি হচ্ছে কনস্ট্যান্ট। ফিজিক্যাল প্যারাম এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে, তখন কি হয় যে বলি বর্তনীর মধ্যে, বেসিক্যালি এটা বর্তনী নয়, একটা কন্ডাক্টরের মধ্যে, মানে পরিবাহীর হ্যাঁ, মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পরিবাহীর মধ্যে, আমি পরিবাহীর মধ্যে ওটাই ভুল তাহলে কি বলি। ফ্লো অফ কারেন্ট is proportional to potential difference across that conductor. তাহলে এটাকে ম্যাথমেটিক্সের ফর্মে লিখলে কি হবে, আই ভ্যারিজিয়াস ভি, যদি ভিটা আমার পোটেনশিয়াল ডিফারেন্স হয়। এরকম একটা বর্তনী যদি থাকে, এটা কন্ডাক্টরটা আমি জাস্ট এইভাবে দিয়ে দেখাচ্ছি, তাহলে এর অ্যাক্রসে যদি পোটেনশিয়াল ডিফারেন্সটা ভি হয়, তাহলে আমার কি এর মধ্যে যে কারেন্ট আই ফ্লো করবে সেটা আই ভ্যারিজিয়াস ভি হবে। এবার এখান থেকে একটা এসেছিল, এবার যদি আমি ভ্যারিজিয়াস সাইন তুলতে যাই, আমার একটা কনস্ট্যান্ট আনতে হবে, আই ইকুয়ালস টু কে ইন্টু ভি ধরতে পারি। এবার এখান থেকে 1/k ইকুয়ালস টু v/i, যেটা আমি আর বা রেজিস্ট্যান্স বলছিলাম। কেন রেজিস্ট্যান্স বলছিলাম?
কেন একে রেজিস্ট্যান্স কেন বলছি? এটা অ্যাকচুয়ালি কে এর অপোজিট, পরিবাহিতাঙ্কের অপোজিট হচ্ছে। ও মানে বেসিক্যালি এটা কি করে? এটা রেস্ট্রিক্ট দ্য ফ্লো, মানে এটা কারেন্টের ফ্লোটাকে বাধা দেয়, ওই জন্য রেজিস্ট করে, ওই জন্য রেজিস্ট থেকে কথাটা এসছে রেজিস্ট্যান্স। আর এই কেটা কি? কেটা ছিল এই কন্ডাক্টেন্স, কেন কি এটা পরিবাহ কত, মানে এটা যত বেশি হবে তত ফ্লোটা বেশি হবে, আর একইভাবে রেজিস্ট্যান্স যত বেশি হবে ফ্লোটা তত কম হবে, যে কারণে রেজিস্ট করছে ওই জন্য এটাকে রেজিস্ট্যান্স বলা হয়। ঠিক আছে, এবার রেজিস্ট্যান্স যেই প্রপার্টিগুলো দেখায় তাহলে এটা একটা কি, এটা হচ্ছে প্রপার্টি অফ কন্ডাক্টর। এবার যে প্রপার্টি অফ কন্ডাক্টর বললাম, এবার যে রেজিস্ট্যান্স শো করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি রেজিস্টর। এবার তাহলে রেজিস্টর নিয়ে আলোচনা করব, আর ডিফারেন্ট টাইপ অফ রেজিস্টার যেগুলো আমাদের সার্কিটে ইউজ হয়। রেজিস্টারকে আমরা কিভাবে দেখাই? এইভাবে। আচ্ছা, আরেকটা জিনিস, যদি তাহলে এই যে এটা বললাম, এটা যদি আমি কার্ভটা প্লট করি এখন ছোট্ট করে, এখানে ভি ভার্সেস আই যদি এর প্লটিং করি, এইদিকে তো ভোল্টেজ রাখলাম, এইদিকে তো কারেন্ট লাগলাম, তাহলে কি? তাহলে প্লটটা কীরকম পাবো? একটা স্ট্রেট লাইন পাবো, হ্যাঁ আর এর যে স্লোপটা সেটাই হবে আমার রেজিস্ট্যান্স, ডিওয়াই বাই ডিএক্সটাই আমার বেসিক্যালি রেজিস্ট্যান্স। তাহলে তোকে যদি আমি একটা কন্ডাক্টর দিয়ে দিই, আর একটা পাওয়ার সোর্স দিয়ে দিই, আর একটা অ্যামমিটার দিয়ে দিই, আর একটা ভোল্টমিটার দিয়ে দিই, তাহলে তুই আমাকে বল তুই কী করে তার রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করবি? ভোল্টমিটার অ্যামিটার দিয়ে দেবে তাই তো? হুম, আর একটা পাওয়ার তো সাপ্লাইও দিয়ে দেবো। প্রথমে ব্যাটারির সাথে কোন একটা মানে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বার করতে বলছে তাই তো? হ্যাঁ, একটা রেজিস্ট্যান্স আছে, তার একটা রেজিস্টর আছে, তার রেজিস্ট্যান্স কত সেটা বার করবি কীভাবে? তো ফার্স্টে মানে ব্যাটারির সাথে রেজিস্ট্যান্সটা কানেক্ট করব, তার সাথে আহ, মানে অ্যামিটারটাকে সিরিজে কানেক্ট করব। হুম, এই টোটাল সংস্থাটার প্যারালালেতে ভোল্টমিটার কানেক্ট করব। এবার ব্যাটারির নব ঘোরালে যেরকম ভোল্টেজ পাবো তার অ্যাক্রসে কত কারেন্ট পাচ্ছি দেখবো, সেটাকে প্লট করব এবং তারপরে স্লোপ বার করলেই তো আটটা আসবে। হ্যাঁ একদম তাই, মানে তুই যেটা বললি বেসিক্যালি এই ব্যাপারটা, তাই হ্যাঁ তো? হ্যাঁ ঠিক আঁকলাম তো? তাহলে আর এটা, এটা আমার সাপ্লাই ভোল্টেজ, এটা ভি, এটা ভি লেখা আছে। তাহলে আমি কী করবো? একটা ছক করবো ভি এর আর একটা আই এর, দিয়ে ভোল্টেজ বাড়িয়ে বাড়িয়ে যাবো, এখানে একে দুইয়ের জন্য তিনের জন্য এইভাবে নিলাম, তো করেসপন্ডিং ভ্যালু পাবো, দিয়ে সেই ভ্যালুগুলোকে আমি প্লট করলাম, প্লট করে এর যে স্লোপটা পাবো তাহলে সেটাই হবে আমার রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার হ্যাঁ যেটা আমরা রেজিস্টার নিয়ে আলোচনা করছি, এবার আমরা দেখবো ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার। এবার আমরা সার্কিট কম্পোনেন্টে চলে এসেছি একদম, মানে একটা প্র্যাকটিক্যাল ব্যাপারে চলে এসেছি, যেগুলো বাজারে পাওয়া যায় বা কোন টাইপের জিনিস আমরা ইউজ করি সেই সব নিয়ে আমরা এবার দেখব। এবার রেজিস্টার যেহেতু বলছি, রেজিস্টার তাই মেনলি কয়েকটা টাইপের হয়, তার মধ্যে একটা টাইপ হচ্ছে কার্বন রেজিস্টার। কার্বন রেজিস্টার নামটা শুনেছিস নিশ্চয়ই? হ্যাঁ এগুলো কোনগুলো বলতো? সেই ব্ল্যাক ব্রাউন রেড বিভিন্ন হ্যাঁ, কালার উপরে কোট করা থাকে, তারা গোল্ডেন আর সিলভার দেওয়া থাকে টলারেন্সের জন্য। হ্যাঁ, এগুলোকে, এটা হচ্ছে, এগুলো মেনলি ইউজড ইন অ্যানালগ সার্কিট বলা উচিত না, ইন ইলেকট্রনিক সার্কিট। ঠিক আছে, যেটা আমরা দেখেছি কার্বন রেজিস্টার, এটা, এবং এটা কি, এটা একটা সুবিধা হচ্ছে, এটা হচ্ছে ভ্যারিজ ইন ওয়াইড রেঞ্জ। মানে তুই ওহম অর্ডার থেকে পুরো একবারে কিলো ওহম, অলমোস্ট মেগা ওহম অর্ডার অবধি এই কার্বন রেজিস্টারে পাওয়া যায়। ঠিক আছে, এটা একটা কার্বন রেজিস্টারের সুবিধাও বটে। আরেকটা কি, আরেকটা যেটা খুব মানে, যেটা সাধারণত ইলেকট্রনিক সার্কিটে ইউজ হয় না, যেটা বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রিক সার্কিটে ইউজ হয় কিছু কিছু ক্ষেত্রে, সেটা হচ্ছে ফিল্ম রেজিস্টার।
এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা যেটা করে সেটা হচ্ছে নাইক্রোম বলে একটা ধাতু আছে, সেইটাকে ইউজ করে। নাইক্রোম ওই নিশ্চয় বড় বড় পড়েছিস। যে রোদ বক্স গুলো হয় ওইগুলোতে থাকে। হ্যাঁ, ওইগুলোতে থাকে বলা যেতে পারে, ওইগুলোতে আরও অন্য জিনিসও থাকে। লোড বক্স তো ধরুন বেশিরভাগ কিছু কিছু চেঞ্জ হয়, তবে না, যেগুলো চেঞ্জ হয় না সেগুলোতে এই ফিল্ম রেজিস্টার এইসব দিয়ে হয়, নাইক্রোম তার দিয়ে ইউজ করা হয়। নাইক্রোম তার এটার কি ব্যাপারটা কি বলতে, এটার সুবিধা হচ্ছে এটা হচ্ছে হাই মানে রেজিস্ট্যান্স। ইস্ত্রি করতে বলছো? হ্যাঁ, একদমই তাই। ইস্ত্রিতে নাইক্রোম তার থাকে। নাইক্রোম তার কি করে, ওই যে হাই রেজিস্ট্যান্স হয়, যার ফলে কি হয়, ওর মধ্যে কারেন্ট ফ্লো করলে আই স্কোয়ার আর লসটা বেশি হয়। ওই আই স্কোয়ার আর লসটাই হিট হিসেবে পাই। সেটাই আমরা ওই জন্য হিটারে বা তোর ইয়েতে নাইক্রোম তার ইউজ করি। ঠিক আছে? তো ওইটা কি হয়, ফিল্ম রেজিস্টারের ক্ষেত্রে যেটা হয়, ওই নাইক্রোম তারের ছোট্ট ছোট্ট ফিল্ম থাকে। ওই ফিল্মগুলো মানে এইভাবে ক্রস সেকশন এইভাবে ধরতে পারি, এই একটা, এই একটা, এই একটা, এই ফিল্মগুলো এইভাবে সেট থাকে। এবার ওর অ্যাক্রসে এইভাবে ধর বর্তনীটা থাকে, মানে গোটা জিনিসটা এরকম একটা ব্ল্যাক বক্স ধরলে ওর ভেতরে এরকম ফিল্ম আকারে ওরকম ছোটো 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 পাতলা, খুব পাতলা 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 ক্রস সেকশন দিয়ে দিয়ে জিনিসটাকে জুড়ে জুড়ে এরকম গোটা একটা রেজিস্টার তৈরি করা। ঠিক আছে, এই হচ্ছে ফিল্ম রেজিস্টার। ঠিক আছে, এই গেল। এইগুলো কি বললাম বলতো, এইগুলো এই দুটো জিনিস যে যে বললাম, এগুলো হচ্ছে দেখ, এগুলো হচ্ছে কাইন্ড অফ কনস্ট্যান্ট রেজিস্টার, মানে এগুলো ভ্যারি করে না একটা সিস্টেমের জন্য। এবার আমরা কি দেখব, ভ্যারিয়েবল রেজিস্টার, মানে যেগুলো আমরা ভ্যারি করতে পারি। ভ্যারিয়েবল রেজিস্টারের মধ্যে প্রথমে কি পড়ে, রিওস্ট্যাট। রিওস্ট্যাট নামটা শুনেছিস নিশ্চয়ই। হ্যাঁ। রিওস্ট্যাট নিয়ে কাজ করেছিস এখনো অবধি, ল্যাবে হয়েছে? এখনো হয়নি, মানে 12-এ করেছিলাম। হ্যাঁ, টুয়েলভে তো করেছিস, তার মানে তো জানিস। ওখানে কি থাকে বলতো, ওখানে এরকম একটা কাইন্ড অফ মেটাল বা যাই হোক কিছু একটা সিট থাকে, তাতে এরকম অনেক গোল 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 তার পেঁচানো থাকে, তাই না? হ্যাঁ। দিয়ে ওর একটা এই একটা এন্ড পয়েন্ট থাকে আর এই একটা এন্ড পয়েন্ট থাকে। ঠিক আছে, আরেকটাই থাকে, ওর একটা পয়েন্টার থাকে এইরকম, এরকম একটা পয়েন্টার থাকে। এই পয়েন্টার সঙ্গে মুভেবল আরেকটা হয় এন্ড ওটা। পয়েন্ট কানেক্টেড থাকে। হ্যাঁ, এবার ধর আমি এখানে আমার ভোল্টেজ এটা কানেক্ট করছি, এবার এই পয়েন্টারটা যতটা ডিস্টেন্সে যাবে সেই অনুযায়ী আমার রেজিস্ট্যান্সটা ভ্যারি করবে, তাই তো? হ্যাঁ। এটা ছিল রিওস্ট্যাট। এবার রিওস্ট্যাটও আরও বিভিন্ন টাইপের হয়, আরও অনেক টাইপের, মার্বেল রিওস্ট্যাট যেগুলো অনেক হাই এ প্রোভাইড করে, যেগুলো বেসিক্যালি ইউজ হয় না ইলেকট্রনিক সার্কিটে, তো একদমই ইউজ হয় না ওগুলো। মানে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টিঞ্জিনিয়ারিং পড়ে, ইলেকট্রিক্যালের কাজে বেশিরভাগ ওইগুলো ইউজ হয়। ঠিক আছে, ওগুলো ডিসকাস করার আমাদের খুব একটা দরকার নাই। মোটামুটি রিওস্ট্যাট যেগুলো ইলেকট্রনিক সার্কিট ইউজ হয় সেগুলো এইরকমই। আর কি হয়, আরেকটা রিওস্ট্যাট ছাড়া আরেকটা জিনিস আছে ভ্যারিয়েবল রেজিস্টার, সেটা হচ্ছে পোটেনশিওমিটার। এটাও জানার জিনিস, তাই তো? হ্যাঁ। পোটেনশিওমিটারটা কীরকম বলতো, দেখেছিস পোটেনশিওমিটার? প্র্যাকটিক্যাল করেছি প্র্যাকটিক্যালে এবারেই। করেছিস, তাহলে সবই মোটামুটি জানা জিনিস। সেটা কি থাকে, এরকম একটা চাকতি মতো থাকে, তার মানে একটা মুখ বেরিয়ে থাকে যেটা আমরা ঘোরাতে পারি, তাই তো? এরকম ব্যাপারটা থাকে খানিকটা, তাই না? এরকম একটা জিনিসটা থাকে। আর যেটা মেন জিনিসে সেটা হচ্ছে তিনটে পয়েন্ট থাকে, তাই তো পোটেনশিওমিটারে? তিনটে টার্মিনাল থাকে তো, মানে আমি, পোটেনশিওমিটার এটা পোটেনশিওমিটার এটা নয় কি তো? পোটেনশিওমিটার? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি তোরা যেটা আহ, বলছিস, তোরা সেই হ্যাঁ, উম, যেটা অ্যাকচুয়ালি টুয়েলভে প্র্যাকটিক্যাল করা আছে, দশটা। 10খানা তার থাকে, হ্যাঁ, 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 অ্যামিটার হ্যাঁ। তার, হ্যাঁ একই জিনিস। ঠিক আছে, আমি আগে এটা বলিনি, তারপর আমি যেটা দেখাচ্ছিলাম ওইটা বলবো। ঠিক আছে, হ্যাঁ তোরা ঠিক বলেছিস, একদম ঠিক ধরেছিস আমাকে, 1 2 3 4। আচ্ছা, হ্যাঁ 10খানা এঁকে দিই এখন আছে। এরকম একটা ব্যাপার ছিল, এবং প্রত্যেকটা ইন্টারকানেক্টেড ছিল এইভাবে, না এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা। হ্যাঁ, হ্যাঁ। এবার সেই আমরা সেই কি জানা ছিল ওটা কি বলে, আহ, সেই জকি দিয়ে হুইস্টন, কাজ হ্যাঁ, করে করে করতাম। হুইস্টন ব্রিজে প্র্যাকটিক্যাল করার সময় এইসব পোটেনশিওমিটার ইউজ করতাম না। তো হ্যাঁ, এটা কি হয়, এটা একটা পয়েন্ট এরকম কানেক্টেড থাকে, এটা একটা পয়েন্ট হচ্ছে কানেক্টেড আছে, এও আরেকটা সেই পয়েন্ট হচ্ছে, রিয়েস্টেটের মতনই আইআরএল বাই আরএল দিয়েই করে। হ্যাঁ একদম, আরেকটা পয়েন্ট হচ্ছে জকি দিয়ে, যেটা বললো এখন জকি দিয়ে কানেক্টেড থাকে। এখানে দেখানো উচিত না আমার, জিনিসটা এখানে দেখানো উচিত।
এরকম কোনো একটা পয়েন্টে, এবার ওটাকে আমরা সরাতে পারি জকিটাকে। বেসিক্যালি রিওস্ট্যাট যেরকম সেরকমই কাইন্ড অফ ব্যাপারটা এরকম থাকে, তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিক আছে, আর আপত্তি নাই? এবার এবার আমি যেটা বলছিলাম আরেকটা ওই পোটেনশিয়াল। গোল যেটা বলছো ওইটা মনে হচ্ছে দেখেছি, কিন্তু কোনোদিনও ব্যবহারে আসেনি আমাদের। হ্যাঁ, এবার ব্যবহারও করবি। আচ্ছা, তোরা একটা জিনিস দেখ, তোর নিশ্চয়ই ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করেছিস। ভোল্টেজ সোর্সে একটা নব ঘোরাতে হতো, মনে আছে? নব ঘোরালে ভোল্টেজটা বাড়া কমা হচ্ছে। হ্যাঁ, বা তুই তোর বাড়ির রেগুলেটরটা কনসিডার কর, একই জিনিস। রেগুলেটরটাও কাইন্ড অফ এরকমই জিনিস। বাড়ির রেগুলেটর ঘোরালে কি, একদিকে ঘোরালে স্পিড বাড়ে, আরেকদিকে ঘোরালে কমে। তো এইটাও বেসিক্যালি হ্যাঁ, ওরও তিনটেই নব থাকে এরকম। হ্যাঁ, ওরও একই একদম, তুই যদি খুলে দেখে থাকিস ওরও তিনটেই নব থাকে। ওই তিনটে নব কীরকম? সেটা হচ্ছে, একটা একটা নব হচ্ছে আমি পজিটিভ ভোল্টেজ সঙ্গে অ্যাড করি, দেখবি তুই যদি বাড়ির কানেকশানটা। আরেকটা আমার জিরোর সঙ্গে অ্যাড করা থাকে, ঠিক আছে? মানে এটা যদি প্লাস ভি হয়, এটা জিরো, এইরকম পজিশন অ্যাড করা থাকে। আর এইটা হচ্ছে আমার সার্কিটের সেই কম্পোনেন্টে, মানে ধর আমার একটা এক্সটার্নাল সার্কিট আছে, লেটস সে এরকম একটা সার্কিট আছে, তার এরকম জায়গায় এটা অ্যাড করা থাকে, ঠিক আছে? দিয়ে এটা তো সার্কিটটা এভাবে ক্লোজ করতে হবে, এটা এইভাবে এখানে নাইকে এটা কি করলাম আমি এই দিক দিয়ে এসে, হুম, পজিটিভ সাইডটা, হ্যাঁ, এরকম একটা জায়গায় কানেক্টেড থাকে, ঠিক আছে? এটাও প্লাস ভোল্টে কানেক্টেড থাকে। এটা করলে কি হয়, এবার এই যে নবটা যে ঘোরাবো না, এর অ্যাক্রসে অমনি ভোল্টেজের লেভেলটা সেরকম হতে থাকবে। মানে জাস্ট এই জিনিসটাই যেটা করলাম সেটা এখানে করা আছে। এখানে কি হয় বলতে, এখানে ওই গ্রাফাইট ইউজ করা হয়, যেটা কার্বন রেজিস্টার ইউজ করা হয়, এখানেও সেই জিনিসটা, মানে এখানে অনেক গ্রাফাইটের লেয়ার আছে, ঠিক আছে? এবার এই যে নবটা যতটা ঘোরাচ্ছি, ওই নবের মধ্যে ওরকম একটা জকি টাইপের ব্যাপার করা আছে, বা একটা পয়েন্টার টাইপের ব্যাপার করা আছে, এরকম একটা পয়েন্টার ব্যাপার করা আছে। এবার নবটা যখনই ঘোরাচ্ছি, পয়েন্টারটা কি বলতো মুভ করছে। এবার যেই মুভ করছে, যত বেশি গ্রাফাইটের মধ্যে দিয়ে যাচ্ছে তত রেজিস্ট্যান্স কম হচ্ছে, আর যত কম গ্রাফাইটের মধ্যে দিয়ে যাচ্ছে তত রেজিস্ট্যান্স বেশি হচ্ছে। তো মোটামুটি এই একই প্রিন্সিপাল যেটা রিওস্ট্যাটের ক্ষেত্রে বা যেটা পোটেনশিওমিটারের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই একই জিনিস এই এই পোটেনশিওমিটারের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? হুম। কনসেপ্টটা বোঝা গেল তো? এবার তোরা যখন প্র্যাকটিক্যাল করবি দেখবি আরো ভালোভাবে বুঝতে পারবি হাতে না হাতে পেলে, ঠিক আছে? তাহলে এই গেল ভ্যারিয়েবল রেজিস্টারের কথা বললাম। আরেকটা কিছু হয় সেটা হচ্ছে স্পেশাল রেজিস্ট্যান্স, স্পেশাল রেজিস্টর। এগুলো কি, এগুলো মেনলি নন লিনিয়ার হয়। আর কি হচ্ছে, এগুলো চেঞ্জ অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট। যেমন টেম্পারেচার, যেমন একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, যেটা তোরা শুনেছিস নিশ্চয়ই, সে স্ট্রিট লাইটারে ইউজ করা হয়, তাই তো? হ্যাঁ, এটা কি হয়, এটা হচ্ছে, এটা যেই এর ওপর একটা এরকম রেজিস্ট্যান্সটা বা কন্ডাক্টর, যাই বলি আমরা, কন্ডাক্টর ঠিক বলা উচিত না, বাট ঠিক আছে, মানে কন্ডাক্টরও বলতে পারি। আহ, তো এর মধ্যে কি যেই লাইট পড়বে তখনই রেজিস্ট্যান্সটা ভ্যারি করবে। হাই লাইট পড়লে কি হয়, রেজিস্ট্যান্স লো হয়। এটা কি, যখন লাইট অন আর যখন লাইট অফ তখন রেজিস্ট্যান্স হাই।
আচ্ছা, একটা এলডিআর এর উদাহরণ দে দেখি। জানি মানে যেটা, ওরও উদাহরণ হয়? হ্যাঁ উদাহরণ তো, উদাহরণ মানে মানে কোন কোন মানে আমরা তো মেটেরিয়াল। এমনি ব্যবহার করেছি এলডিআর, মানে ওই লাইট এতেই ব্যবহার করেছি আর কি। তো ওর হ্যাঁ আলাদা মানে উদাহরণ তো শুনি। কোন কোন এলডিআর মানে কোন মেটেরিয়ালটা এলডিআর, মানে এরকম লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স কোন মেটেরিয়ালের হয়। অর্ধপরিবাহী ইউজ হয় ভেতরেতে? হ্যাঁ এটা একটা হয়, মানে তো সেমিকন্ডাক্টর বেসড হয়। মানে আমি পুরো নাম শুনতে চাইছি। একটা একটা বিশেষ ধাতু আছে যেটা এরকম একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম বানান কি রে? ক্যাডমিয়ামের ওই এরকম লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স প্রপার্টি আছে, ঠিক আছে? এগুলো এই স্ট্রিট লাইটারে বেশি ইউজ করা হয়। কিন্তু তোরা, হ্যাঁ তোরা যেগুলো হাতে নাতে করেছিস নিশ্চয়ই, সেটা হচ্ছে এলডিআর ইউজ করেছি, আরদুইনো ফারদুইনো দিয়ে করেছিস, ওইগুলো সব, হ্যাঁ ওগুলো সব সেমিকন্ডাক্টর বেসডই হয়। এখন বেসিক্যালি এগুলো আগে ইউজ হতো, এখন সেমিকন্ডাক্টর এসে সব কিছুই, মানে সেমিকন্ডাক্টর নিজে থেকেই সব রিপ্লেস করে দিচ্ছে। এখন ক্যাপাসিটেন্সও সেমিকন্ডাক্টর দিয়ে হয়, সব কিছুই সেমিকন্ডাক্টরই করে এখন, ঠিক আছে? তাহলে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স হলো। আরেকটা কি হয়, আরেকটা রেজিস্ট্যান্স টেম্পারেচারের উপর ভ্যারি করে। টেম্পারেচার কীরকম ভ্যারি করে, যেটা আমরা জানি রেজিস্ট্যান্সে ভ্যারি করে, কন্ডাক্টর রেজিস্ট্যান্স টেম্পারেচারে। এইভাবে এরকম একটা সূত্র ছিল না, এখানে আলফাটা হচ্ছে হ্যাঁ, রোদের উষ্ণতা গুণাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার, ঠিক আছে? মোটামুটি এই গেল স্যার রেজিস্ট্যান্সের বা রেজিস্টরগুলোর ব্যাপার। আর এখন যেটা বললাম, এখন বেশিরভাগ রেজিস্টরই মানে অ্যানালগ সার্কিটে এখনও কিছু কিছু, মানে কিছু কিছু বলা না, বেশিরভাগই তোর কার্বন রেজিস্টার ইউজ করা হয়, যেগুলোর ওই কালার কোডিং করা থাকে। কালার কোডিংটা নিয়ে বলবো আমরা, জানা জিনিস তবু বলবো। আর কিন্তু বেশিরভাগ ডিজিটাল সার্কিটে বিশেষ করে, বা প্রসেসর যেগুলো আমাদের মোবাইলে প্রসেসর বলি, যে কোনো ছোটোখাটো বড় প্রসেসর, সবের মধ্যেই রেজিস্ট্যান্সের কাজ থাকে, ক্যাপাসিট্যান্স ইন্ডাক্টর সবই থাকে। এবং সেই সবগুলোই করা হয় সব সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে। সবই সিলিকনকে কিছু একটাভাবে তোর ডোপিং টোপিং করে ওটাকে রেজিস্ট্যান্সের প্রপার্টি হিসেবে ইউজ করা হয়, কখনো ক্যাপাসিট্যান্স হিসেবে ইউজ করা হয়। সবই মোটামুটি ডিজিটাল সার্কিটে বেসিক্যালি সবই এখন সেমিকন্ডাক্টর বেসড হয়ে গেছে, ঠিক আছে? এই গেল রেজিস্ট্যান্সের ব্যাপারগুলো। এবার রেজিস্ট্যান্সের একটা জিনিস, সেটা হচ্ছে পাওয়ার রেটিং, যেটা আমাদের জানা জিনিস মেনলি। সেটা হচ্ছে অ্যানালগ সার্কিটের ক্ষেত্রে যেটা হয়, ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে আমরা বেশিরভাগ কি ইউজ করি বললাম, বেশিরভাগ আমরা কার্বন রেজিস্টার ইউজ করি। এর পাওয়ার রেটিং হচ্ছে, দেখবি তোরা যখন রেজিস্টারগুলো পড়বি বা প্র্যাকটিক্যাল করবি, স্যারেরা হয়তো বলবেন পাওয়ার রেটিংয়ের কথা। মানে একটা লিমিট অবধি তুই পাওয়ার বাড়াতে পারিস, তারপর সেটা পুড়ে যাবে। এটা মোটামুটি 0.15 থেকে 5 ওয়াট এত অবধি পাওয়ার রেটিং হয় মোটামুটি, আমরা যেগুলো ইউজ করি অ্যানালগ ইলেকট্রনিক সার্কিটে কার্বন রেজিস্টারগুলো, ওইগুলো। আচ্ছা, পাওয়ার রেটিং যেটা বললাম, পাওয়ার রেটিং মানে পাওয়ার কি বলতো, বেসিক্যালি পাওয়ার মানে কি, যদি ম্যাথমেটিক্যালি ইকুয়েশন দিয়ে ভাবি? আইভি। আইভি। তাহলে একটা রেজিস্টারের ক্ষেত্রে যদি আমি ভাবি এটা, সেটা কীরকমভাবে ভাববো, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেইটা, আইটা হচ্ছে এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে, আর ভি হচ্ছে এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা। তাহলে আমার কি, আমার এই আইভি এর মাল্টিপ্লিকেশনটা সবসময় যে তার শুড বি লেস দ্যান তার যে পাওয়ার রেটিং, ম্যাক্সিমাম পাওয়ার রেটিং। তাহলে পি শুড বি লেস দ্যান পি ম্যাক্স, ঠিক আছে? এটা হচ্ছে টু অ্যাভয়েড বার্ন আউট, ঠিক আছে? এই গেল মোটামুটি রেজিস্ট্যান্সের ব্যাপারগুলো। মানে রেজিস্ট্যান্সের এবারে, রেঞ্জটা কি যে কোনো রেজিস্ট্যান্সের জন্যই প্রযোজ্য? না না না, এটা বললাম না, এটা হচ্ছে আমার অ্যানালগ সার্কিটের ক্ষেত্রে, অ্যানালগ ইলেকট্রনিক হ্যাঁ। সার্কিট, যেহেতু আমরা আচ্ছা। ইলেকট্রনিক পড়ছি।
তুই যখন রিওস্ট্যাট ইউজ করবি, রিওস্ট্যাটের তো অনেক বেশি, তাই না? এগুলো হচ্ছে কার্বন রেজিস্টারগুলোর মোটামুটি 0.15 থেকে 5 ওয়াট এই রেঞ্জের মধ্যে হয়। এই গেল রেজিস্ট্যান্সের ব্যাপারগুলো, রেজিস্টরের ব্যাপারগুলো। এবার যেটা বলবো সেটা হচ্ছে ক্যাপাসিটর। আচ্ছা, কালার কোডিংটা আমি বলছি। কালার কোডিং যেহেতু সবগুলো কাইন্ড অফ একই, ওই জন্য একদম শেষকালে বলবো। হচ্ছে ক্যাপাসিটর। এবার আমাকে বল, তোরা প্রথমে একদম বলেছিলিস, তোকে জিজ্ঞাসা করেছিলাম, স্নেহা বলেছিলিস যে রেজিস্ট্যান্স এই প্রপার্টিটা কনসেপ্ট এসেছিল ওহমস ল থেকে। এবার আমাকে বল ক্যাপাসিটরের ব্যাপারটা, তাহলে এর এর কনসেপ্ট আমার কোথা থেকে এসেছিল? বা বা আরও ইন জেনারেল যদি বলতে পারি, একটা ক্যাপাসিটর রেজিস্ট্যান্সের যেমন কাজ বললাম, সে কী করে কারেন্টটাকে বাধা দেয়। ক্যাপাসিটরের সেরকম কী কাজ, মানে কী প্রপার্টি থেকে আমরা বলতে পারি যে এটা একটা ক্যাপাসিটর? চার্জ ধরে রাখে এরকম চার্জ কিছু। স্টোরেজ, এটাই শুনতে চাইছিলাম, সেটা হচ্ছে চার্জ স্টোরেজ। ক্যাপাসিটরের স্ট্রাকচারটা কীরকম? স্ট্রাকচারটা হচ্ছে এরকম দুটো মেটাল প্লেট থাকে, আর তার মাঝে কি থাকে? তার মাঝে এটা কি হয়? ডাইইলেকট্রিক্যাল হ্যাঁ, ডাইইলেকট্রিক কি মিডিয়াম। একটা বলে বেশ। ডাইইলেকট্রিক মিডিয়াম বা বেসিক্যালি ডাইইলেকট্রিক মিডিয়াম মানে যেটা হচ্ছে নন কন্ডাক্টর আমরা বলতে পারি, মানে যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। আর এই কালোগুলো কি? এটা হচ্ছে মেটাল প্লেট। তাহলে দুটো মেটাল প্লেটের মধ্যেই মাঝখানে যদি একটা ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে, আমরা তাহলে এই গোটা সিস্টেমটাকে একটা ক্যাপাসিটর বলি। কেন ক্যাপাসিটর বলি? কারণ এর একটা ক্যাপাসিটি আছে। কিসের ক্যাপাসিটি? চার্জ স্টোর করার ক্যাপাসিটি, তাই তো? তাহলে এরকম একটা যদি ক্যাপাসিটর থাকে, এর অ্যাক্রসে যদি আমি একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিই, তাহলে কি হবে বলতো? কি হবে বল? এই বল তো দেখি। কোনো কারেন্ট ফ্লো তো হবে না, শুধু ওখানেতে কিউ চার্জটা যদি স্টোর হয় তাহলে ওই কিউ ইজ ইকালস টু সিভি এরকম বলতে পারি। আমরা তুই ইকুয়েশন বললি, এখানে কি হবে? এখানে বেসিক্যালি এইদিকে পজিটিভ আধানগুলো স্টোর হবে, হ্যাঁ, হ্যাঁ। আর এইদিকে হ্যাঁ মানে ও নেগেটিভ। ওটাই বলতে চাইছিলাম, আমি এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, ওই জন্য আমি বলি তাড়াতাড়ি বলে দিবি, যেটা মাথা আসে বলে দিবি, ভয় পাবি না, হেজিটেট করবি না, বিশেষ করে পড়াশোনার বিষয়ে বলতে কোনোদিন হেজিটেট করবি না। ভুল বললেও তুই জানবি তুই ভুল বলছিস, মানে তুই কারোর থেকে এক স্টেপ এগিয়েই আছিস। ঠিক আছে, তাহলে চার্জগুলো এইভাবে স্টোর হবে। আর ওই যে স্নেহা প্রথমে বললি যে কারেন্ট তো ফ্লো হবে না, তাহলে আমাকে একটা কথা বল, কারেন্ট না ফ্লো করলে চার্জ কী করে এখানে স্টোর হলো? চার্জগুলোকে তো আসতে হয়েছে কোথা না কোথা থেকে, এটা কানেক্ট করার পর। ওটা তো ইলেকট্রিক ফিল্ডের জন্য হবে, ইলেকট্রিক একদিকে ফিল্ডের জন্য। পজিটিভ হয়ে গেল আর অন্যদিকে তো। হ্যাঁ, ওটা তো, এটা হলো, কিন্তু এটা হলো কি করে? ধর আমি এরকম একটা আরো ইন জেনারেল যদি বলি, এরকম ছিল তো আমার ক্যাপাসিটরটা, আমি এর একপাশে আমার একটা সুইচ আছে আর এই ভোল্টেজ সোর্সটা আছে। আমি অ্যাট টি ইকালস টু 0 বলে দিলাম, আমি সুইচটা সেট করে নামিয়ে দিলাম। সুইচ নামানোর আগে অবধি, সুইচ নামানোর আগে অবধি কি এর একপাশে কিছু থাকতো? এখানে কি কোনো আধান থাকতো যেগুলো এখানে এখানে না। এঁকেছি পজিটিভ? থাকতো না। কিন্তু যেই আমি সুইচটা ক্লোজ করে দিলাম, মানে বর্তনীটা ক্লোজ করে দিলাম, তখনই কি হবে? তখনই এর মধ্যে পজিটিভ আধানগুলো চলে এলো এইদিকে, আর নেগেটিভগুলো এইদিকে চলে এলো, তাই তো? হুম। তাহলে এটা কি করে এলো? সেটা এসেছে তো এই ভোল্টেজ সোর্সটা থেকেই। হ্যাঁ, তাহলে যে বললি কারেন্ট ফ্লো করে না, ওটা কিন্তু ভুল কথা। কারেন্ট ফ্লো করে, কিন্তু একটা টাইম অবধি করে। একটা টাইমের পর ওই কারেন্ট ফ্লোটা বন্ধ হয়ে যায়।
এবার যদি আমি এইটাকে যদি আমি খুব ছোট্ট একটা টাইমের স্কেলে যদি প্লটটা করি, জাস্ট অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ ক্লোজিং দ্যাট সুইচ, এদিকে যদি আমি সরি কারেন্টটা ক্যালকুলেট করি, আর এদিকে যদি আমি টাইম দিই, মানে টাইমের সঙ্গে টাইমের রেসপেক্ট আমি দেখছি। ওই যে বললাম সব সময়ের জন্য কারেন্টটা ফ্লো করে না, কিন্তু অল্প সময়ের জন্য ফ্লো করে। এর আমি দেখতে পাবো কারেন্টটা এরকম হচ্ছে, এরকম একটা প্রপার্টি দেখাবে। তাহলে কি ইনিশিয়ালি অ্যাট টি ইকালস টু জিরো, যেই মুহূর্তে আমি ক্লোজ করবো সার্কিটটা, খুব হাই কারেন্ট ফ্লো করবে। তারপর আস্তে 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 টাইমটা যত বাড়বে, কারেন্টটা কমতে 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 এটা জিরো হয়ে যাবে। এবং এই যে টাইম স্কেলটা বললাম, এইটা ডিপেন্ড করে কিসের উপর বলতো? এটা আমি হচ্ছে টি জিরো, আর এটা হচ্ছে টি আই। এটা কিসের উপর ডিপেন্ড করে? এই টাইম স্কেলটা কত হবে, টি জিরোর ভ্যালুটা কত হবে, টি আই এর ভ্যালুটা কত হবে? এটা হচ্ছে টাইম স্কেল। ভোল্টেজটার উপর, মানে ভোল্টেজ কত দিচ্ছিস তার উপরে কি? না, এটা ডিপেন্ড করে ক্যাপাসিটেন্সের উপর। আচ্ছা। ক্যাপাসিটেন্সটা আমার আগে বলা উচিত ছিল। ক্যাপাসিটেন্স কি ছিল? কিউ ইকুয়ালস টু সিভি আমরা জানি, এখান থেকে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। কিউ হচ্ছে বেসিক্যালি যেই চার্জটা এর মধ্যে স্টোর করছে, আর ভিটা চার্জ স্টোর করার পর এর একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সটা, তাই তো? এই কিউ, হ্যাঁ। এই সি ক্যাপাসিটেন্সের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে ওই মানে মাইক্রো সেকেন্ড অর্ডারে হয়। ঠিক আছে, এই টিটা এটা মাইক্রো সেকেন্ড অর্ডারে হয়, খুব কম সময়ের জন্য। ওই জন্য আমরা রিয়েলাইজও করতে পারি না, কিন্তু যদি আমরা সিআরওতে বা ডিএসওতে ফেলে দেখি, তখন আমরা এটা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই যে কারেন্টটা ফ্লো করছে, এবার এটা যদি আমি ভোল্টেজটা আঁকি, এটা কারেন্ট ভার্সেস টাইম এঁকেছি, একই সঙ্গে যদি ভোল্টেজ ভার্সেস টাইমটা আঁকি, সেটা কী হবে বলতো? এইদিকে ভোল্টেজ আর এইদিকে টাইম। ভোল্টেজ ভার্সেস টাইমটা কি হবে? ভোল্টেজ মানে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার, ভিসি আমি লিখছি, হ্যাঁ। এইটা হবে দেখ এরকম, এটা আলটিমেটলি যেতে যেতে এই ভিতে মিশে যাবে। এই ভিটা কি? ভিটা হচ্ছে আমার, যেটা আমি ভোল্ট মিটার, এই সরি, যেটা আমি ব্যাটারি লাগিয়েছিলাম তার ভোল্টেজ। ঠিক আছে, এটা হচ্ছে ভি, আর এর একপাশে যে ভোল্টেজটা সেটাকে আমি ভিসি বলছি, ভিসি। ঠিক আছে, তা ভিসিটা ইনিশিয়ালি জিরো থাকবে অবভিয়াসলি, সুইচ বন্ধ করা যখন, তখন কোনো ভোল্টেজ নাই এর একপাশে। যেই সুইচটা ক্লোজ করব, এটা লিনিয়ার হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি দাঁড়া আমি এটা এক্সপোনেনশিয়াল কাইন্ড অফ হবে, এরকম হবে। ঠিক আছে, যেই আমি সুইচটা অন করব, ভোল্টেজটা আস্তে 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 বাড়তে বাড়তে যেই ব্যাটারি ভোল্টেজের সমান হয়ে যাবে, অমনি কন্ডাকশান কারেন্টও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক এক্স্যাক্ট এই টাইমে কারেন্টটাও জিরো হয়ে যাবে, আর আমার চার্জ যা আছে স্টোর হয়ে গেল, আর কোনো কারেন্ট ফ্লো করবে না এর মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে স্নেহা বোঝা গেল যে ক্যাপাসিটির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, হ্যাঁ। কিন্তু খুব অল্প সময়ের জন্য। এবার এসিতে কেন কারেন্টটা ফ্লো করে বলতো? এসি ক্যাপাসিটির একটা এসি সোর্স দিলে তো কারেন্ট ফ্লো করতে থাকে, যেটা জানিস নিশ্চয়ই। হ্যাঁ। কারণ ওখানে কারেন্টটা কি হয়, ওখানে অসিলেটিং হয়, ওখানে কারেন্টের ডাইরেকশন সবসময় চেঞ্জ হয়। ওই জন্যে এর অ্যাক্রসে ইলেকট্রিক ফিল্ডটা একবার এইদিকে পজিটিভ আধানগুলো স্টোর হচ্ছে, তখন এখানে নেগেটিভ, ঠিক পরের মুহূর্তে এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ, যার ফলে এসি কারেন্টটা ওর মধ্যে থেকে ফ্লো করতে থাকে। এর জাস্ট ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে 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 অসিলেট করে, ওই কারণেই হয়। ঠিক আছে, তো আমরা আপাতত এসি নিয়ে এখন পরে দেখবো। এই এসি অ্যানালিসিস বলে একটা টপিক আছে, ওটা দেখেছি, ওটা পড়াবে যখন স্যার, যেই পড়াবে সে আরও ভালো করে বলবে, তখন আরও ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আমার যেগুলো বলা সেগুলো বলে দিই। তাহলে এই গেল ক্যাপাসিটরের ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা, এবার যে জিনিসটা, এবার শুধু কালার কোডিংটা বলে শেষ করে দেবো। পরের ক্লাসে ইন্ডাক্টর আর বাকিগুলো ট্রান্সফর্মার এগুলো আছে একটু ডিটেলসে, এগুলো পরের ক্লাসে পরের দিন বলবো। এবার তাহলে আমরা যেটা দেখবো ক্যাপাসিটি। আচ্ছা, ক্যাপাসিটি নিয়ে আর কারো কোনো বক্তব্য আছে? কিছু জানা থাকলে বা কিছু বলার থাকলে বলে দে। না। ঠিক আছে,
এবার ক্যাপাসিটরের প্রপার্টি, এই যে ক্যাপাসিটেন্সটা কিসের উপর ডিপেন্ড করে বলতো? এটা একটু গল্প করি। কিসের উপর ডিপেন্ড করে? Distance between plate, area of the plate. হ্যাঁ, এর একটা এক্সপ্রেশন ছিল, যেটা নর্মাল একটা এরকম টু প্লেট ক্যাপাসিটর, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কালার ক্যাপাসিটরের ক্ষেত্রে সেটা কি ছিল মনে আছে? ক্যাপাসিটর এটা ইপসাইলন জিরো এ বাই ডি এপসাইলন এরকম এ ছিল। বাই ডি। আর একটা ছিল এপসাইলন জিরো এ নয়, এর সঙ্গে কে একটা টার্ম ছিল, কেটা কি ছিল বলতো? ওই অনেকগুলো যখন মাঝে অনেকগুলো যদি থেকে থাকে তখন হ্যাঁ নিচে সামেশন অফ ডিআই বাই কেআই হতো। হ্যাঁ, ওটা কেটা কি, কে আই ডি আই বাই কে আই বললি, মানে ডি ওয়াই ডি ওয়ান বাই কে ওয়ান, ডি টু বাই কে টু, কে গুলো কি? এপসাইলন জিরো এটা কি বলতো? Dielectric constant আর এটা হচ্ছে permittivity of free space. হ্যাঁ, এপসাইলন জিরোটা হচ্ছে Magnetic permittivity. পারমিটিভিটি, আর কেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে কিসের উপর ডিপেন্ড করছে ক্যাপাসিটরটা? ইলেকট্রিক কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করছে। পারমিটিভিটি যেটা তো কনস্ট্যান্ট, এটার উপর আলাদা করে ডিপেন্ডেন্সি কিছু না, এটা কনস্ট্যান্ট যেহেতু। আর কি করছে? ডি এর উপর ডিপেন্ড করছে, ডিস্টেন্স বিটুইন প্লেট। আর এটা কি? এটা আবার কি রে? ক্রস সেকশন এরিয়া অফ Area প্লেট। of the plate. এইগুলো ছাড়া আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ক্যাপাসিটরের শেপের ওপর, তাই না? ক্যাপাসিটর অনেক রকম হয়, সিলিন্ড্রিক্যাল হয়, স্ফেরিক্যাল হয়, এগুলো পড়েছিস নিশ্চয়ই। বিভিন্ন ক্যাপাসিটরের ক্ষেত্রে এই ইকুয়েশনটা পাল্টে যায়। হ্যাঁ। তাহলে ক্যাপাসিটরের শেপের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই গেল। আচ্ছা, এবার যেটা করবো সেটা হচ্ছে কালার কোডিং, পড়ে আজকে শেষ করে দেবো। কালার কোডিং জানা জিনিস নিশ্চয়ই। কালার কোডিং জানিস তো? টুয়েলভে পড়ে এসেছিলিস তো নাকি? একটা না, গল্প। হ্যাঁ, একটা এইটার ক্ষেত্রে পড়িনি। কিসের ক্ষেত্রে পড়েছিস? রেজিস্ট্যান্সের তো? ওই হ্যাঁ হ্যাঁ, একই ওইটা একই মনে আছে। কাইন্ড অফ একই জিনিস। ওই একটাই মনে রাখতে হয়। কি কবিতা মনে রেখেছিলিস নিশ্চয়ই? বিবি বিবি রয় গোজ বোম্বে ভায়া গেটওয়ে। আচ্ছা, ভালো এটা। আমি যেটা মনে রাখি সেটা হচ্ছে বিবি রয় গুড ব্যাটসম্যান, আর এটা হচ্ছে ভেরি গুড উইকেট কিপার। যার যেটা ভালো লাগবে সেটা হচ্ছে সে করে নিবি। আমাদের ছিল ভেরি গুড ওয়াইফ, বিবি রয় ওয়াইফ? হ্যাঁ, হতেই পারে। আচ্ছা, মানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভেরি গুড, গুড ভালো ব্যাটসম্যান, ভেরি বিজনেসম্যান, গুড ভালো ওয়াইফ। বউ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা যদি যা বিবি রয়ের, তাহলে আমি লিখি ইনিশিয়ালগুলো। প্রথম বিটা কি ব্ল্যাক। বল? ব্ল্যাক। ব্ল্যাক, তারপরে বিটা ব্রাউন। ব্রাউন। তারপর আরে রেড। রেড। ওতে অরেঞ্জ। আর ওয়াইয়ে ইয়েলো। তারপর জিতে কি? গ্রিন না গ্রে? গ্রিন। প্রথমে গ্রিন। প্রথমে গ্রিন তারপর গ্রে। বিটা বিটা ব্লু। কি ছিল? ব্লু না? হুম। তারপর আবার জিটা হচ্ছে গ্রে, বাস শেষ, তাই তো? আর দুটো থাকে, একটা গোল্ড আর একটা সিলভার, তাই তো? গ্রিন মাঝে বা, ভায়োলেট ছিল কি? না ভায়োলেট থাকে না, খুব না ভায়োলেট থাকে না।
হ্যাঁ ভায়োলেট ছিল, ব্যাটসম্যানের পর হ্যাঁ, ভেরি আছে, ভেরি হ্যাঁ। আছে না? ঠিক। তাহলে এখানে ভিটা হচ্ছে ভায়োলেট, ভায়োলেট বানান কি রে, এলইটি তো নাকি, হুম হচ্ছে গ্রে। ঠিক আছে, তাহলে এর কোরেসপন্ডিং নাম্বারগুলো আমরা জানি, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, আর এটা হচ্ছে 8। আরেকটা কি ছিল? আরেকটা থাকার কথা না তাহলে? বিবি রয়, গুড ব্যাটসম্যান, ভেরি গুড। সেটা আচ্ছা, হোয়াইটই বলা তো নাকি? হ্যাঁ হোয়াইট ছিল এটা, হোয়াইটটা হচ্ছে 9। তাহলে 0 থেকে 9 অবধি আমি 9খানা 10খানা রং পেয়ে গেলাম এটা দিয়ে। এবার আমার কালার কোডিংটা মেনলি 2 টাইপের হয়। একটা হচ্ছে 4 ব্যান্ড, সেখানে কি থাকে, সেখানে চারটে ব্যান্ড থাকে। ঠিক আছে, মানে এরকম ধর রেজিস্ট্যান্সটা আছে, খুব বাজে আঁকছি আমি, সেখানে ধর এরকম চারটে কালার আছে, এই একটা কালার, এই একটা, আর ধর গ্রে, এখানে কোনটা রে, এইরকম একটা কালার। আমি জাস্ট র্যান্ডম এঁকে দিচ্ছি এগুলো, মানে ওইগুলোর করেসপন্ডিং কিন্তু র্যান্ডম। আর একটা ধর ইয়েলো আছে, আর একটা হচ্ছে সিলভার কালার এখানে আছে এইগুলোর মধ্যে। আচ্ছা, এটাকে ধরে নিচ্ছি সেটা সিলভার, এরকম একটা ব্যাপার থাকে। এটা হচ্ছে 4 ব্যান্ড, মানে কি এখানে চারটে ব্যান্ড থাকে। এবার আমি কোনটা বলবো, বুঝবো বলতো কোনটা প্রথম আর কোনটা শেষ? সিলভার অ্যান্ড সিলভারটা গোল্ডের সবসময় ইয়ে অবস্থা থেকে। হ্যাঁ, একদম শেষে হয় গোল্ড অথবা সিলভার থাকবে, এইটা একটা উপায়। অথবা একটা উপায়, সেটা হচ্ছে বাকি তিনটে বা বাকিগুলো একসঙ্গে থাকবে, মানে কাছাকাছি হ্যাঁ, থাকবে। কাছে কাছে থাকে, একটা দূরে থাকে। হ্যাঁ, এটা অনেকটা বেশ দূরে থাকে। তাহলে আমার যেগুলো কাছাকাছি আছে সেগুলো দিয়ে আমার শুরু ইনিশিয়াল। ঠিক আছে। আচ্ছা, 4 ব্যান্ডের সিস্টেমে ফার্স্ট আর সেকেন্ড ডিজিটটা কি বলতো, এটা হচ্ছে সিগনিফিকেন্ট পরপর নাম্বার। বসে। হ্যাঁ, হ্যাঁ, পরপর বসে, এগুলো হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট, এগুলো পরপর বসে যায়। তারপরে থার্ডটা কি, 10 এর পাওয়ার। 10 টু দি পাওয়ার, এই নাম্বারটা এটা হচ্ছে মাল্টিপ্লায়ার, মানে এর সঙ্গে গুণ হবে। তাই এটা যদি আমি এক্স আর ওয়াই হয়, আর এটা যদি জেড হয়, আর একদম ফোর্থটা, এটা যদি আমি ডাব্লিউ হচ্ছে, এটা কি টলারেন্স। তাহলে এরকম একটা সিস্টেম থাকলে তার রেজিস্ট্যান্স কত হবে, রেজিস্ট্যান্সের ভ্যালু হবে এক্স ওয়াই এর নাম্বারটা ইন্টু 10 টু দি পাওয়ার জেড, তাই তো, প্লাস মাইনাস, হ্যাঁ, প্লাস মাইনাস এই ডাব্লু পার্সেন্টেজ। সেটা গোল্ডের ক্ষেত্রে কত হয়, 5। গোল্ডের ক্ষেত্রে নিচে দিকে, না উপরে যেখানে লিখেছিলাম এখানে লিখে দিই। হ্যাঁ, গোল্ডের ক্ষেত্রে হচ্ছে 5%, আর সিলভারের ক্ষেত্রে কত হয়, 10 নাকি, 10। 10%। তাহলে এই গেল 4 ব্যান্ড সিস্টেমটা। আরেকটা হয়, সেটা হচ্ছে 6 ব্যান্ড। ওখানে গিয়ে ওখানে 6খানা ব্যান্ড থাকে, ওখানে 6খানা ব্যান্ডের ফার্স্ট, সেকেন্ড, আর তার সঙ্গে যে থার্ডটা, এই ডিজিটগুলো হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার, পরপর বসে যাবে এগুলো। ফোর্থটা কি হচ্ছে, ফোর্থটা হচ্ছে ওই 10 টু দি পাওয়ার যেটা থাকবে, এটা হচ্ছে মাল্টিপ্লায়ার। ঠিক আছে, এক্ষেত্রে ফিফথটা কি,
টলারেন্স। আর 6টা কি বলতো? জানি 6টা কি? এরকম কোনোদিনও দেখিনি 6টা ব্যান্ড দেওয়া। 6টা ব্যান্ড দেওয়া হয়, মানে দেখতে পাবি না, সাধারণত হয় না আমাদের, বা আমাদের কলেজে আমাদের ল্যাবে যেগুলো আছে সেগুলো হয় না, কিন্তু হয় 6টা ব্যান্ডেরও। সিক্সটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে ওর টেম্পারেচার কোএফিসিয়েন্টটাও দেওয়া থাকে। এবং এরও একটা, মানে টেম্পারেচার কোএফিসিয়েন্টগুলোর ক্ষেত্রে এই ভ্যালুগুলো, মানে এই কালারগুলোই থাকে, কিন্তু মিনিংটা অন্য হয়। মিনিংটা আমিও জানি না বা দেখা হয়নি, ঠিক আছে, অতটা বেশি লাগে না বলে। আমিও জীবনে আমি দেখেছি সিক্স সিক্স মানে 6খানা ব্যান্ডের রেজিস্ট্যান্স দেখেছি, কিন্তু ওই নিয়ে কোনোদিন ইউজ করে কাজ করিনি। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কোনো বক্তব্য আছে বা কোনো অসুবিধা আছে? না, না। এবার এবার আমাকে বল, এই যে এটা যেটা মাপলাম এগুলো হয়, এগুলো কিসে হয়? রেজিস্ট্যান্সটা সবসময় ওহমে। হ্যাঁ। এই একই জিনিস ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে, আহ, যে প্রথমে এখানে রেজিস্ট্যান্স হেডিং দিয়ে ওই ওই গল্পটা লিখি, যেটা ওহমে হয়। রেজিস্ট্যান্স কি হচ্ছে, আমরা যেটা মেজার করলাম, মেজার্ড ভ্যালু ইন ওহম, মানে আমি ওই কালার কোডিং বসিয়ে নাম্বারগুলো বসিয়ে যেটা পাবো ওই ভ্যালুটা আমার ওহমে হয়। ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে, ক্যাপাসিটরের ক্ষেত্রে একইভাবে কালার কোডিং একই জিনিস থাকে, একইভাবে ওই জিনিসগুলো বসিয়ে মাপবি, কিন্তু মেজার্ড ভ্যালুটা যেটা পাবো সেটা হচ্ছে পিকো ফ্যারাডে। পিকো ফ্যারাড মানে কি? ফ্যারাড ইন্টু 10⁻⁻12 এই ইউনিটে পাবো আমি। বোঝা গেল? তার মানে বেসিক্যালি রেজিস্ট্যান্সের আর ক্যাপাসিট্যান্সের কালার কোডিং এক, জাস্ট ইউনিটটা আলাদা, একইভাবে আমাকে বার করতে হবে। শুধু ওর ক্ষেত্রে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা বার করলাম ওটা ওহম ইউনিটে, কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা বার করবো ওটা পিকো ফ্যারাড ইউনিটে হবে। হজম হলো ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ। তাহলে প্রসেস একই, জাস্ট ইউনিটটা আলাদা। ঠিক আছে, ঠিক আছে, আর কিছু বক্তব্য থাকলে বল, না হলে আজকে এখানেই শেষ করবো ভাবছি। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে এই ইন্ডাক্টরের ব্যাপারগুলো, ইন্ডাক্টরটা একটু বেশি করে আছে, এইটা এটা পরের দিন বলবো, ঠিক আছে? পরের দিন আরও এরকম 40-45 মিনিট লাগবে হয়তো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, বল কোনো বক্তব্য আছে, নাহলে রেকর্ডিংটা অফ করবো। না, কোনো বক্তব্য নেই। ঠিক আছে, তাহলে বন্ধ করছি।